নমস্কার। কবিতা বিষয়ক গদ্য লেখা যা কিছু আমাদের সিনিয়র কবিরা লিখে গেছেন সেগুলি আমরা খুঁজে খুঁজে পাঠ করবার কথা চিন্তা করেছি। সেই পাঠ আমরা ইতোমধ্যে শুরু করেছি। এতে কবিতার সঙ্গে আমাদের সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে এবং আরও বেশি স্থায়ী হবে এবং আরও বেশি সুন্দর হবে বলে আমি মনে করেছি। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। তো এই উদ্যোগে আমরা প্রভাত চৌধুরীর লেখা কবিতার প্রেরণা উৎস এই বই থেকে ইতোমধ্যেই কয়েকটি ভিডিওতে কয়েকটি গদ্য আমরা পাঠ করেছি। আজকে একই লাবণ্যে পূর্ণ প্রাণ এই শিরোনামে প্রভাত চৌধুরীর লেখা একটি গদ্য আমরা পড়ব এবং পড়াশোনা করে বোঝার চেষ্টা করব। লাবণ্য শব্দটি বিশেষ্য। এর আবিধানিক অর্থ কান্তি, সৌন্দর্য। এখানেও সুন্দর। কি সেই লাবণ্য? যাতে পূর্ণ প্রাণ। তাহলে লাবণ্যে প্রাণ ভরে ওঠে কিনারা পর্যন্ত। আর আমরা যারা কবিতা চর্চা করি তাদের কাছে কবিতা তো সেই লাবণ্যের উৎসস্থল। ভালো কবিতা পাঠে তো পূর্ণ প্রাণ হবারই কথা। কবিতা পাঠে না হয়ে ভালো কবিতা পাঠে এই শব্দবন্ধটি লেখা হলো কেন? তাহলে কি কবিতার ভালো মন্দ আছে? কবিতার আবার মন্দ হয় নাকি? যাকে কবিতা বলে গ্রহণ করব তা মন্দ হবে কেন? অনেক প্রশ্ন এসে যাচ্ছে। আর এই আগত প্রশ্নগুলির প্রতি সহানুভূতি সম্পন্ন না হলে মুক্তি নেই, এটাই আমার বিশ্বাস। তবে এই নিবন্ধে তার উত্তর খুঁজব না, অন্য নিবন্ধে তা করার বাসনা রইল। এখন এইটুকু পড়ে এসে আমরা এই যে ভালো কবিতা, ভালো বিশেষণটি নিয়ে তিনি একটু চিন্তা ভাবনা করলেন, করে আবার বিষয়টাকে সরিয়ে রেখে দিলেন পাশে। তিনি বললেন যে অন্য কোনো প্রবন্ধে আলোচনা করবেন, কিন্তু আমাদের চিন্তাকে তিনি একটু উস্কে দিলেন এখানেই, যে যদি আমরা কোনো একটা লেখাকে কবিতা বলে মনে করি তাহলে তো সেটা কবিতা হয়ে উঠল। তাহলে কবিতা যেটা হয়ে উঠেছে সেটাতে তো আর ভালো মন্দ বলে কিছু থাকার কথা নয়, কোনো বিশেষণ প্রয়োজন হয় না। কিন্তু তথাপি আমরা ভালো বিশেষণটি ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রেই। যেমন মানুষ হলেই মানুষ হয় না, সেরকম ভালো বিশেষণটি দিলে মানুষের মধ্যে যে বিভিন্নতা সেটাকে বোঝানো যায় আচার আচরণগতভাবে মানুষের যে তফাৎ সেটা বোঝানোর জন্য ভালো, অতি ভালো, উত্তম, সর্বোৎকৃষ্ট, নিকৃষ্ট এ সমস্ত শব্দ দরকার হয়। ঠিক তেমনি কবিতার ক্ষেত্রেও আমাদের এই বিশেষণগুলি দরকার হয়। কেন দরকার হয় না, যিনি কবিতা লিখেছেন সেই কবির কাছে তার লেখা কবিতাগুলি অবশ্যই কবিতা। যদি তিনি শেষ জীবন পর্যন্ত লেখাটি তার পরবর্তী জীবনকাল পর্যন্ত তিনি যদি সেটিকে সংরক্ষিত রাখেন তবে সেটি কবিতা তার কাছে। এখন দেখা যায় যে কবির কাছেও তার নিজের লেখা কবিতাই
অনেক সময় ভালো কবিতা এবং ভালো না ভালো কবিতা বিভেদ করতে কবিকেই দেখা যায়। সেই জন্য আমরা বিভিন্ন খ্যাতনামা কবিদের শ্রেষ্ঠ কবিতার সংকলন আমরা দেখেছি। সে সমস্ত শ্রেষ্ঠ কবিতার সংকলন কবির জীবৎকালই হয়েছে, কবির অনুমতি সাপেক্ষেই হয়েছে, কবি নির্বাচন করে দিয়েছেন। অনেক ক্ষেত্রে স্বনির্বাচিত কবিতা বলেও একটি সংকলন হয়। তাহলে যখন স্বনির্বাচিত, কবি নিজেই নির্বাচন করছেন, তাহলে কবি তো বাছাই করছেন। তাহলে বাছছেন যখন, কি উদ্দেশ্যে বাছছেন? নিশ্চয়ই একটি বিষয়কেন্দ্রিক ভাবে তিনি তো বাছছেন না যে একই বিষয়ের কবিতাগুলোকে নিয়ে বেছে, সেটা যখন তিনি বই করছেন, কাব্যগ্রন্থ যখন করছেন তখন সেটা করেন। অনেক ক্ষেত্রে করেন, অনেক ক্ষেত্রে তা আবার হয়ও না। অনেক ক্ষেত্রে কবি কাব্যগ্রন্থ তৈরি করার সময় নির্দিষ্ট বিষয়ের কবিতাগুলোকে নিয়ে একটি কবিতা লেখেন। নির্দিষ্ট বিষয় তাতে থাকে, নির্দিষ্ট সময় তাতে থাকে, নির্দিষ্ট লেখার স্টাইল তাতে থাকে। হ্যাঁ, সেই কবিতাগুলোর মধ্যে শব্দ ব্যবহারের একটা নির্দিষ্ট প্রবণতা দেখা যায়, সেগুলো থাকে কাব্যগ্রন্থ নির্মাণের সময়। কিন্তু যখন তার সারা জীবনের কাব্যগ্রন্থগুলো থেকে তিনি কবিতা বেছে বেছে স্বনির্বাচিত কাব্যগ্রন্থের একটি আলাদা সংকলন করছেন, তার মানে সেটা বোঝা যায় যে শুধুমাত্র বিষয়গতভাবে তিনি নির্বাচন করেননি, তার কাছে নির্বাচনে উত্তীর্ণ হয়েছে যে কবিতাগুলি, তার বিচারে সেগুলি তার কাছে স্বনির্বাচিত কবিতা হয়েছে। এটাও ঠিক যে কবি কবিতাটি লিখেছেন বলেই কোন কবিতাটি তার কাছে শ্রেষ্ঠ এটা বলার অধিকারী আর তিনি থাকেন না। সেক্ষেত্রে পাঠক বলবেন যে শ্রেষ্ঠ কবিতাটি কোনটি বা নির্বাচিত কবিতার তালিকায় কোন কবিতাটি থাকা উচিত, সেটা পাঠক বলবে। কিন্তু আবার একথাও তো ঠিক, পাঠক তো কোনো একজন ব্যক্তি নন, প্রত্যেকেই পাঠক। যারা কবিতাটি পড়ছেন তারা প্রত্যেকেই পাঠক। তাহলে প্রত্যেকের নির্বাচনকে, প্রত্যেকের ভালো লাগাকে মূল্য দিয়ে আমরা শ্রেষ্ঠ কবিতা বা স্বনির্বাচিত কবিতার সংকলন করতে পারি না। তাই সেই ক্ষেত্রে আমাদের কবিদের কথা মেনে নিতে হয়। কবিদের দ্বারা নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা বা স্বনির্বাচিত কাব্য সংকলন আমরা দেখেছি তৈরি হয়। তো ফলে কবিতার ভালো খারাপ বলে কিছু আছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কবি মানেই তো উত্তীর্ণ ব্যক্তি, কবিতার জগতে উত্তীর্ণ ব্যক্তি, কবিতার জগতে আগত ব্যক্তি, কবিতার জগতে বিচরণশীল ব্যক্তি। প্রত্যেকেই যে কবিতা লেখেন সে সব কবিতাগুলোই যে কবিতার বিচারে উত্তীর্ণ হয় এমনটা তো নয়, এমনটা নাও হতে পারে। আবার এই সমস্ত কবি যাদেরকে আমরা কবিতা বলছি, নবাগত কবি, সারা জীবন ধরে বিচরণ করছেন কাব্যজগতে এমন কবি, এবং যারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের দ্বারা অথবা সরকারিভাবে বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সমবেত অনেক পাঠকের দ্বারা, বিদ্বজ্জনদের দ্বারা যিনি স্বীকৃত তিনি। এই সমস্ত কবিরা যে কবিতা লিখছেন তার মধ্যে সকলের কবিতাই সব পাঠকের কাছে প্রিয় হয় না। তাই যে কবিতাটি যে পাঠকের কাছে প্রিয় সেই কবিতাটি সেই পাঠকের কাছে ভালো কবিতা। এবং যখন দেখা যায় যে কোনো একটি কবিতা এরকমভাবে ব্যক্তি মানুষের কাছে প্রিয় হওয়ার তালিকায় শতাংশের বিচারে এগিয়ে আছে, তখন সেইটাকে সার্বজনীনভাবে ভালো কবিতা বলে স্বীকার করে নেওয়া হয়। আবার এই ভালো কবিতা বলে স্বীকার করে নিলেই যে সেই কবিতাটি ভালো হবে, এটা কবিতার রসে যারা রসিক, যারা কবিতাকে সেই অর্থে কবিতা বলে গ্রহণ করেন, যেটাকে তারা বিনোদন বলে মনে করেন না, যেটাকে তারা বাণিজ্য জগতে প্রয়োগ করার দিক থেকে কতটা উপযুক্ত সেই মাপকাঠিতে বিচার করেন না, সেই সমস্ত ব্যক্তিরা যখন কোনো একটি কবিতাকে বেছে নেন সেটি কবিতা বলে স্বীকৃত হয়।
আবার অনেক ক্ষেত্রে বাণিজ্যিক জগতে কাজে লাগে, প্রাতিষ্ঠানিক জগতে কাজে লাগে, শিক্ষা জগতে কাজে লাগে এবং শিল্প মানে মঞ্চের জন্য কাজে লাগে পরিবেশনের সুবিধার্থে। সেই কবিতাগুলোকে তাঁরা ভালো কবিতা বলে বেছে নেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই কবিতাগুলো কবিতা বোদ্ধাদের কাছে ততটা ভালো লাগে না। তো এগুলো আমাদের মেনে নিতে হয়। ফলে ভালো কবিতা খারাপ কবিতার অবকাশ, বা ভালো কবিতা না ভালো কবিতা, খারাপ কবিতা নাই বা বললাম, ভালো কবিতা এবং না ভালো কবিতা বা ততটা না ভালো কবিতা থাকেই। প্রভাত চৌধুরী বলছেন, বুদ্ধদেব বসু কোনো এক সকালে চিল্কা গিয়েছিলেন। তাঁর খুব ভালো লেগেছিল সেই সকালবেলার চিল্কাকে। তিনি লিখেছিলেন চিল্কায় সকাল কবিতাটি। মাননীয় পাঠক, আপনি এই কবিতাটি আরো একবার পাশে রাখুন। কবি বুদ্ধদেব চতুর্থ স্তবকে পৌঁছে লিখলেন, তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? চিল্কার সকালে এতদিনের না পাওয়া কিছু বুদ্ধদেব পেয়েছিলেন কিনা জানা গেল কি? এর আগের দিন নৌকায় যেতে যেতে তারা দুটো প্রজাপতিকে কত দূর থেকে উড়ে আসতে দেখেছিলেন। এটা কি খুব দুষ্প্রাপ্য কিছু? তা তো নয়। প্রজাপতি দুটো উড়ে আসছিল জলের উপর দিয়ে। আমরা তো এক বিরল প্রজাপতির কথা জানি যারা কানাডা থেকে মেক্সিকো এই সুদীর্ঘ পথ পাড়ি দেয়। তার কাছে চিল্কার জলসীমা খুবই নগণ্য। তবু চিল্কায় সকাল এমনই এক কবিতা যা পাঠ করলে প্রাণ ভরে ওঠে কানায় কানায়। কেন এমন হয়? এর একমাত্র উত্তর হলো কবি বুদ্ধদেব সেদিনের চিল্কার সকালের ভিতর থেকে তুলে আনতে পেরেছিলেন তার সঙ্গিনীকে, আর সেই সঙ্গিনী পূর্ণতা পেয়েছিল হ্রদের সান্নিধ্যে এসে। তাহলে কি প্রেমের কথারই বিবৃতি এই কবিতা? আমার মনে হয় কবিতাটিতে কবি তার প্রেমিকা এবং চিল্কা এই তিনটি একই অক্ষরেখায় মিলতে পেরেছিল। বুদ্ধদেব তাঁর প্রেমকে মেলাতে পেরেছিলেন চিল্কার সকালে, এবং এই মেলানোর প্রক্রিয়াতে কোনো ফাঁকি ছিল না। এই ফাঁকি না থাকাটাই প্রধানতম বিষয়। সেই কারণে চিল্কার সকাল কবিতাটি পাঠে লাবণ্য উঠে আসে, আর উঠে আসলেই পূর্ণ প্রাণ। এখন এই দ্বিতীয় অংশটুকু পড়ার পর আমাদের বোধে চিন্তায় যেটা এলো সেটা আমরা বলতে পারি, আমরা নিজেদের সঙ্গে নিজেরা মত বিনিময় করতে পারি, বা বুঝে নেবার জন্যে, সরল করে নেবার জন্যে নিজে নিজে আলোচনা করতে পারি। সেটা হলো যে আমাকে এই যে ভালো লাগার জন্যে, আমাকে পূর্ণ হয়ে ওঠার জন্যে, লাবণ্যময় হয়ে ওঠার জন্যে আমাকে যে চিল্কার হ্রদেই যেতে হবে তেমনও কোনো মানে নেই। যে জায়গায় আমরা বসবাস করছি, আমাদের পাড়া, আমাদের কাছাকাছি ছোটোখাটো জায়গা, ছোটোখাটো পার্ক, অলিগলি রাস্তা, বাজার মানে ওই বাণিজ্যিক বাজারের কথা বলছি না, গ্রামগঞ্জ, হাটগঞ্জ, যে বাজার যেখানে মানুষের সমাবেশ প্রচুর পরিমাণে, সাধারণ মানুষ, গরিব মানুষ রাস্তার মাটির উপরে বসে জিনিসপত্র কেনা নেওয়া করে, যেখানে বাণিজ্যটাই মুখ্য বিষয় নয়, যেখানে মানুষ মুখ্য বিষয়, সেইখানটার কথা বলছি, সেই বাজারের কথা বলছি। তো এইসব জায়গাগুলো গ্রামগঞ্জ, ছোটোখাটো শহর, অলিগলি, এরকম বিভিন্ন জায়গা সময় বিশেষে আমাদের কাছে হঠাৎ করে ভালো লাগায় ভরে ওঠে। ওই চিল্কার হ্রদেই যদি বুদ্ধদেববাবু আর একদিন যেতেন, অন্য আর এক সময় যেতেন, ওই সঙ্গিনীকে নিয়ে যেতেন বা অন্য কোনো সঙ্গিনীকে নিয়ে যেতেন বা একা যেতেন,
সেই সেই সময়ের তার চিল্কার সঙ্গে তার যে মানসিক যে সম্পর্কটা হতো সেটা কেমন হতো, সেটা নিশ্চয়ই ভিন্নতর হতো। সেটা হতে পারে সেই ভালো লাগাটা এই ভালো লাগার থেকে আরও বেশি হতে পারত, অথবা সেটা বিশেষ কিছু হতো না। তিনি যে মুহূর্তে এই চিল্কায় গিয়েছিলেন এবং যে মুহূর্তে সঙ্গিনীকে নিয়ে গিয়েছিলেন এবং চিল্কার সঙ্গে সঙ্গিনীর সঙ্গে নিজের মনের সঙ্গে একটা সমন্বয় ঘটাতে পেরেছিলেন বা ঘটে গিয়েছিল, সেই জন্যে তার ভালো লাগায় মন প্রাণ ভরে উঠেছিল। ভালো লাগাতে মন প্রাণ ভরে উঠলেই সেটা লাবণ্যময় হয়ে উঠবে, এই তো ব্যাপার। তো আমাদের সেই বিভূতিভূষণের কথা মনে পড়ে যে জায়গাটায় আজ আমি প্রথম গেলাম, সেই জায়গাটায় এর আগে কেউ কোনো দিন এসেছিল কিনা সে খোঁজে আমার কোনো দরকার নেই। আজ আমি প্রথম এসেছি, আজ আমি একে প্রথম দেখছি, প্রথম আবিষ্কার করছি। এই প্রথম দেখার যে আনন্দ, সেটা এর আগে কে কখন এসে দেখে গেছে তাতে বিঘ্নিত হবার কথা নয়, তাই তো? সেই জন্যই তো একই ভ্রমণযোগ্য জায়গাগুলি, টুরিস্ট স্পটগুলি বছর পর বছর বিভিন্ন মানুষ যাচ্ছেন বারবার দেখবার জন্যে। তাদের নিজের চোখ, নিজের মানসিক রসায়ন, নিজের ভালো লাগা, নিজের ভাবনা কল্পনা, হ্যাঁ, এবং উপভোগ করার ক্ষমতা দিয়ে তারা আলাদা করে সেই জায়গাটিকে, তার চারপাশকে, পরিপার্শ্বকে আবিষ্কার করেন। এরপর প্রভাত চৌধুরী লিখছেন, এরকম লাবণ্য বাংলা কবিতার আর্কাইভে বেশ কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আগ্রহী পাঠকের যে তা জানা নেই এমনটা আমি ভাবি না। তবু নিজের জন্য সেই লাবণ্যের অনুসন্ধান করতে বাধা কোথায়? আমরাও তো নিজের জন্যই এইগুলো পড়াশোনা করছি এবং আলাপ আলোচনা করছি। তিনিও সেই নিজের জন্যই এই কাজগুলি করছিলেন এবং নিজের জন্য করা কাজগুলি তিনি আমাদের জন্য রেখে গেছেন। আমরা তার রস আস্বাদন করার সুযোগ পাচ্ছি। মাননীয় শঙ্খ ঘোষের একটি 4 লাইনের কবিতা জল, এই মাত্র 4 লাইনের মধ্যে কত লাবণ্য! এ যেন এক বিশাল লাবণ্য খনি খনন কার্যের অপেক্ষায় শুয়ে আছে। জল কি তোমার কোনো ব্যথা বোঝে? তবে কেন জলে কেন যাবে তুমি নিবিড়ের সজলতা ছেড়ে? জল কি তোমার বুকে ব্যথা দেয়? তবে কেন ছেড়ে যেতে চাও দিনের রাতের জলভার? শঙ্খ ঘোষ জলকেন্দ্রিক 4টি প্রশ্ন উত্থাপন করেছেন এই 4 লাইনের কবিতাটিতে, এবং 4 বার এই জল শব্দটিও ব্যবহৃত হয়েছে। 2 বার জল, 1 বার জলে এবং শেষে জলভার। এই প্রশ্নগুলির কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি শঙ্খ ঘোষ, কিংবা এই আত্মজিজ্ঞাসার ভেতরেই নিহিত আছে উত্তর। এবং আশ্চর্যভাবে তবে কেন শব্দ দুটি 4 বার ব্যবহৃত। মধ্যে কমা চিহ্নর ব্যবহার প্রশ্নচিহ্নগুলিকে সমৃদ্ধ করেছে। আরও বেশি প্রশ্ন তোলার জন্যই এখানে 4-এর এক রহস্যলোক জলভার, যা আবার দিনের রাতের, তাকে ছেড়ে যেতে চাওয়ার প্রশ্নটিতে কবিতাটি পূর্ণতা পায় বলেই আমার বিশ্বাস, এবং সঙ্গে সঙ্গে লাবণ্যে পূর্ণ প্রাণ। জল কি তোমার কোনো ব্যথা বোঝে? তবে কেন জলে কেন যাবে তুমি নিবিড়ের সজলতা ছেড়ে? এখানে যদিও প্রশ্ন চিহ্ন দিয়ে এই কবিতাগুলি লেখা হয়েছে এবং 4 বার প্রশ্ন করা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলি প্রশ্ন নয়, এগুলিই উত্তর। এবং সে কথা প্রভাত চৌধুরী লিখেছেনও যে এই আত্মজিজ্ঞাসার ভেতরেই কি নিহিত আছে এর উত্তর। আমারও তাই মনে হচ্ছে যে এই প্রশ্নগুলোর ভেতরেই বলা আছে যে জল হচ্ছে অবিকল্প, জল অবশ্যই ব্যথা বোঝে।
জল অবশ্যই ব্যথা বোঝে, জলকে ছেড়ে তাই অন্য কোথাও যাওয়ার প্রশ্নই নেই। জল বাদ দিলে, মানে আমরা স্থূল অর্থে যদি একটু ভাবি, তাহলে জল বাদ দিলে তো জীবনই সম্ভব নয়। কোনো সৌন্দর্যই আমরা পাবো না, কোনো প্রাণ, স্পন্দন, গান, সঙ্গীত, সুর, মূর্ছনা কিছুই তো আমরা পাবো না। জলের সন্ধানেই তো পৃথিবী ছেড়ে অন্যান্য গ্রহে আমাদের বিজ্ঞানীরা, আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মহাকাশে। কোথায় জল আছে, যেখানে জল থাকবে সেখানে প্রাণ থাকবে, আরেকটি বিকল্প পৃথিবী সন্ধানে খুঁজে বেড়াচ্ছেন তারা। তাই অবশ্যই জল আমাদের কথা বোঝে। ডাক্তারি পরিভাষায় ডিহাইড্রেশন শব্দটি মনে পড়তেই পারে। ডিহাইড্রেশন শব্দটি শুধু যে শারীরিকভাবে হতে হবে তার কোনো মানে নেই। আমরা মানসিকভাবেও অনেকেই ডিহাইড্রেশনে ভুগি। জলের অভাবে আমাদের খরতা, আমাদের রূঢ়তা বৃদ্ধি পায় বই কি। আলোক সরকার তাঁর নিশীথ বৃক্ষ গ্রন্থের দ্বিতীয় কবিতা হিসাবে গ্রন্থিত করেছিলেন গোলাপ জেগে আছে কবিতাটি। প্রথম নয় কেন, প্রথম কবিতা উৎসবে লাল গোলাপের উপস্থিতি ছিল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আজকাল এই মিনি বই নির্বাচিত, আজকালের মিনি বই নির্বাচিত 25টি কবিতার শঙ্খঘোষ দ্বিতীয় কবিতা রূপে রেখেছিলেন জলকে, মানে যে জল কবিতাটি এখানে পড়া হলো সেটি। দুটো কবিতাই দুটি কাব্যগ্রন্থের, কবিদের স্ব কাব্যগ্রন্থের দ্বিতীয় হিসাবে ছিল। প্রথম কবিতা ছিল শঙ্খঘোষের এই বইতে, প্রথম কবিতা ছিল ফুলবাজার, যেখানে স্পষ্ট নৌকা ছিল, কাল যমুনা ছিল, কিন্তু জল ছিল না। নৌকো ছিল, যমুনা ছিল, জল ছিল না। অর্থাৎ জল ছিল, নৌকোও ছিল, যমুনা ছিল, তখন জল অবশ্যই ছিল। আলোক সরকারের কবিতাটির প্রথম স্তবক, আলো জ্বালিয়ে দেখলুম গোলাপ জেগে আছে। ঘরে এখন ফিরে যাব, অন্ধকার একটা বাগান, আর তার মাঝখানে পাপড়ি ছড়ানো লাল গোলাপ। গোলাপ জেগে থাকা দৃশ্য দেখার জন্য কবি আলোক সরকারকে আলো জ্বালাতে হয়েছিল। এই কবিতাটিতে অন্ধকার বাগান এবং অন্ধকার ঘরের কথা এসেছে। 6 স্তবকের এই কবিতাটির শেষ স্তবকটি লক্ষ্য করুন, কেবল একটা বাগান, অন্ধকার একটা বাগান, সত্যি জেগে আছে গোলাপ। লাফিয়ে উঠে আলো জ্বালি, দৌড়ে গিয়ে দেখি গোলাপ জেগে আছে। এখানে দেখতে পাচ্ছি গোলাপের জেগে থাকার বিষয়টিতে আলোক সরকারের মধ্যে একটা দোলাচল আছে। তিনি নিশ্চিত নন, তাই প্রশ্নচিহ্ন। এবং এই থেকেই তাঁর তৎপরতা, আলো জ্বালা এবং দেখা, গোলাপের জেগে থাকা দেখা। এখানে আলোর সঙ্গে গোলাপের একটা সম্পর্ক আছে, গোপন নয়, প্রকাশ্য। প্রথম লাইনেও আলো জ্বালিয়ে গোলাপের জেগে থাকা দেখতে পেয়েছিলেন, আবার শেষ পর্বেও সেই আলো জ্বালিয়েই সংশয় কিংবা দোলাচলকে মুছে ফেলে নিশ্চিত হতে হয় গোলাপের জেগে থাকার বিষয়টিতে। সত্যিই কি আলোক সরকার গোলাপের জেগে থাকার ব্যাপারে সন্দেহাতীত ছিলেন? এমনটা মনে হয় না। গোলাপরা সত্যই জেগে থাকে কি? গোলাপকে তো জাগাতে হয়। এই জাগানোর যে গোপন কৌশল, তাই কবিতা। সেখানেই যাবতীয় লাবণ্য এবং সেই সূত্রে প্রাণের পূর্ণতা। এখন এটা একটা বিজ্ঞানের বিষয় যে যখন আমি দেখছি তখন আছে, আমি যখন দেখছি তখন তা নেই। আমি নেই তো সে নেই। আলো জ্বালালে গোলাপ দেখা যাবে, আলো না জ্বালালে তো গোলাপকে দেখা যাবে না। অর্থাৎ তখন গোলাপ আছে কিনা সেটা নিশ্চিত হব কিভাবে? দেখা যাবে না। আপনি বলতে পারেন যে অন্ধকারে তুমি গোলাপের কাছে যাও, যে কাঁটার খোঁচা খাও, বুঝতে পারবে গোলাপ আছে কিনা।
বা অন্ধকারে তুমি গোলাপের কাছে যাও, গোলাপের গন্ধ অনুভব করো, বুঝতে পারবে গোলাপ আছে কিনা। তবু তথাপিও একটা সংশয় থেকে যাবে যে যে গোলাপকে আমি আলোয় দেখছি, অন্ধকারে গোলাপ কি সেই একই রকমভাবে থাকে, সেইটা আমি নিশ্চিত হব কীভাবে? সেটা নিশ্চিত হতে গেলেই তোমাকে আলো জ্বালতে হবে। তাহলে আলো থাকলে গোলাপ আছে, আলো না থাকলে আমি যে গোলাপ দেখেছি সেই গোলাপটি নেই। আর এই আলোই হচ্ছে লাবণ্য, আর লাবণ্য থাকলেই প্রাণ পূর্ণ হয়ে ওঠে। প্রভাত চৌধুরী লিখছেন, কবিরুল ইসলাম এক সহজিয়া সম্প্রদায়ের কবি। তাঁর একটি 3 লাইনের কবিতা যাত্রা। বন্ধু সুজিত সরকারকে একে হাইকু বলবেন? আমি বলছি না, মানে প্রভাত চৌধুরী বলছেন না। কবিতাটি এরকম: যেমন করে নিজের দিকে যাত্রা করে মানুষ, যেমন করে ভোরের দিকে আজানের মতো জেগে ওঠে পাখিরা, এসো তোমার দিকে যাই। এই যাত্রা এক চিরন্তন যাত্রা। এই যাত্রায় নিজের দিকে যাত্রা করে মানুষ, আবার ভোরের দিকে আজানের মতো পাখিরা জেগে ওঠে। নিজের দিকে যাওয়ার পথ কোন দিকে তা কিন্তু বলা হলো না। দ্বিতীয় লাইনে পাখিরা কিন্তু আজানের মতো জেগে উঠছে, পাখিদের যাত্রাপথ ভোরের দিকে। আর দ্বিতীয় স্তবকে একটিমাত্র লাইনে, এসো তোমার দিকে যাই। এখানে আশার আহ্বান কেন? যখন তার দিকে যাওয়ার বাসনা। যেতে চাইছেন কবিরুল, তবু যার কাছে, যার দিকে যাবেন তাকে আসতে আমন্ত্রণ জানাচ্ছেন। আমন্ত্রণ জানিয়ে এক মুহূর্ত থামলেন, সে কারণে কমা চিহ্ন, পরে সিদ্ধান্ত নিলেন যাবার, তার দিকে যাবার। তার দিকে যাবার কোনো নির্দিষ্ট মানচিত্র বা রুটম্যাপ নেই, তবু যেতেই হবে। এখানে যদি ধরে নিই শেষ লাইনটি ঈশ্বরের উদ্দেশ্যে, তাহলে কোনো তর্ক হবে না। রবীন্দ্রনাথ পূজা পর্বের অনেক গানে, কবিতায় ঈশ্বরকে তুমি সম্বোধন করেছেন। এইটুকু অংশ পাঠ করে আমরা যেটাতে আমাদের যে উপলব্ধি হয় সেটা হলো যে এখানে ঈশ্বরের যে প্রসঙ্গটি লেখক নিয়ে এসেছেন সেটি অনিবার্য কিনা আমার মনে হচ্ছে না। কারণ ঈশ্বরই হন বা প্রেমিকাই হন বা অন্য কোনো বন্ধুবান্ধবী হন, যেই হন, অন্য কোনো যে কোনো মানুষই হন, আমি যখন তার দিকে যেতে চাইব তখন তাকেও আমার দিকে আসতে হবে। আমি যদি তার দিকে যাই আর তিনি যদি উল্টো দিকে যান, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছি, বি যদি তার আগে সি এর দিকে চলতে শুরু করে বা তার আগে ডি এর দিকে চলতে শুরু করে বা অনির্দিষ্ট দিকে চলতে শুরু করে, তাহলে আমি এ কখনোই বি এর কাছে যেয়ে পৌঁছাতে পারবো না। তাই এসো শব্দটি বলা হয়েছে সম্মতিসূচক প্রশ্নে, অর্থাৎ উভয়ের সম্মতি হলে তবে উভয়ের কাছে আসতে পারবে। এসো তোমার দিকে যাই, এ কথার মানে হচ্ছে যে এসো আমরা নিজেরা নিজেদের দিকে যাই। আমি তোমার দিকে যাব, তুমি আমার দিকে যাবে, এবং তুমি আমি অভিন্ন, কারণ আমরা একসঙ্গে সহমত পোষণ করছি। আর সহমত পোষণ না করলে তো বিষয়টা সুন্দর হবে না, আর সুন্দর না হলে সেখানে লাবণ্য থাকে না, আর লাবণ্য না থাকলে প্রাণ ভরে উঠবে না। তাই এসো কথাটি এখানে ব্যবহার করা হয়েছে। যদিও কবি তোমার দিকে যেতে চাইছেন, সেই তুমি যে কেউ তুমি হতে পারেন, ঈশ্বরও হতে পারেন। ঈশ্বরকেও সহমত হতে হবে, আমার দিকে তাকে আসতে হবে। তিনি যদি আমার সঙ্গে মিলিত হতে না চান তাহলে তো আমি মিলিত হতে পারবো না, তিনিও আমার সঙ্গে মিলিত হতে পারবেন না, আমিও তার সঙ্গে মিলিত হতে পারবো না। আর মিলিত হতে না পারলে তো সৌন্দর্যের অবতারণা হবে না। আর যা কিছু সুন্দর নয় সেখানে প্রাণ কখনো পূর্ণ হয় না। প্রভাত চৌধুরী লিখছেন, এই 3 লাইনে যাত্রাপথের গভীরতা এবং দৈর্ঘ্য পরিমাপ করা কতটা কঠিন তা নতুন করে বলার অপেক্ষা
রাখে না। ঠিক কতটা গভীরে গেলে কিংবা কত কিলোমিটার হাঁটলে মানুষ নিজের কাছে পৌঁছাতে পারবে তা তো মানুষের জানা নেই। তবুও মানুষ হাঁটে নিজের কাছে পৌঁছবার লক্ষ্যে। আর আজানের মতো পাখিদের জেগে ওঠার মধ্যে এক চরম আনন্দ লুকিয়ে আছে, পবিত্রতাও হয়তোবা। আর ঈশ্বরের দিকে যাবার পথ, প্রিয়তমের দিকে যাবার পথ, এজন্যই আসার আমন্ত্রণ। এই আমন্ত্রণ থেকে ঝরে পড়ছে লাবণ্য। আমরা যারা শুধুমাত্র কবিতা লিখেই স্বস্তি পাই না, অন্য কবিদের কবিতা বুঝতে চেষ্টা করি, পূর্ণ হতে চাই, তাদের কাছে এটাই সেই লাবণ্য যাতে পূর্ণ প্রাণ। অর্থাৎ এক্ষেত্রেও এই কবিরুল ইসলামের কবিতাটির কাছে আমি যেতে চাইছি, এবং কবিতাটিও এমনভাবে লেখা আছে যে কবিতাটিও আমার কাছে আসতে চাইছে। এবং যখন কবির সঙ্গে পাঠকের মিলন হলো, তখনই সৌন্দর্যের অবতারণা হলো এবং প্রাণ পূর্ণ হয়ে উঠল। হ্যাঁ, এই যে কতটা গভীরে গেলে বা কত কিলোমিটার হাঁটলে মানুষ নিজের কাছে পৌঁছাতে পারবে, ঠিকই তো, অনিশ্চিত। অন্য বিশিষ্ট আমাদের প্রিয় কবি বলে গেছেন তো, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, বলে গেছেন না? 1000 বছর ধরে হাঁটছেন। ওটাকে 1000 কেন, লক্ষ্য করুন না, কোটি করুন না, অনন্তকাল হেঁটে চলুন। নিজের কাছে পৌঁছাতে সময় লেগে যাবে। এই পৌঁছাতে চাওয়াটাই তো পথ। এই ছিল আজকের গদ্যটির পাঠ পর্ব। পরের দিন এই বই থেকে আরেকটি গদ্য নিয়ে আমরা পড়াশোনা করতে বসব। ততক্ষণের জন্য নমস্কার।